মনের মধ্যে অনেক দিন ধরে যদি কিছু ইচ্ছা থাকে আর সেটা যদি সত্যি হয়, তখন সেই আনন্দটাই একদম অন্যরকম। আর সেরকমই মনের অনেক দিনের ইচ্ছে সত্যি করতে আমরা ভোর 6:40 নাগাদ বহরমপুর থেকে বের হয়ে গেলাম। যেই ইচ্ছের কথাটা তোমাদের এখন বলছি, সেই ইচ্ছেটা হয়তো অনেকের কাছেই জল ভাত, কিন্তু আমাদের কাছে প্রথমবার, তাই আমাদের এক্সাইটমেন্টটাও বেশি। তার সাথে অবশ্যই তো আমি একটু নার্ভাস রয়েছি, কিন্তু হীরক রয়েছে একদম ফুল কনফিডেন্ট। হীরক যখন কনফিডেন্ট রয়েছে, এতটা নার্ভাস হওয়ারও আমার কোনো কারণ নেই। আশা করছি এই যাত্রাপথ তোমাদেরকে সাথে নিয়ে ভালোই হবে। আর কেন এতগুলো কথা তোমাদেরকে শেয়ার করলাম, ক্যাপশন দেখলেই বুঝতে পারবে। বহরমপুর বাইপাস ধরে একটু এগিয়ে আসার পরেই এই শিবপুর প্লাজা টোল। আজকে জার্নির এটা আমাদের প্রথম টোল, আর এখানে লাগলো আমাদের 55 টাকা। আমাদের আজকের ডেস্টিনেশন তো তোমরা অলরেডি জেনেই গেছো। বহরমপুর থেকে গাজলডোবার দূরত্ব কিন্তু 409 কিলোমিটার। পৌঁছতে গুগল আন্টি বলছে 8 ঘন্টা 30 মিনিট মতো সময় লাগবে, কিন্তু আমরা হাতে একটু বেশি সময় ধরে নিয়েই এগোচ্ছি, কারণ আমাদের তো একটু ব্রেক নিতেও হবে। গরম থাকলেও আজকে কিন্তু এখনো সূর্যি মামার দেখা মেলেনি। আর এই যে আমরা এখন চান্দের মোড় প্লাজা টোলের সামনে, এটা আমাদের দ্বিতীয় টোল, আর এখানে লাগছে আমাদের 70 টাকা। যেতে যেতে দেখতে পাচ্ছি রাস্তার দুধারে সারি সারি আম গাছ, লিচু গাছ, ভর্তি সব আম লিচু হয়ে রয়েছে। দেখে বোঝাই যাচ্ছে আমরা মালদার খুব কাছাকাছি চলে এসেছি। ঘড়িতে বাজে এখন 8:36, আর আমরা কিন্তু এখন ফারাক্কা ব্রিজের অনেকটাই কাছে, কিন্তু গুগল ম্যাপে দেখাচ্ছে ফারাক্কা ব্রিজে গাড়ি খুব স্লো মুভ করছে, কারণ পুরোটাই ট্রাফিক হয়ে রয়েছে। মাঝে মাঝে রাস্তা ক্লিয়ার রয়েছে, আর মাঝে মাঝেই কিন্তু একদম স্লো মুভ করছে। তো এরকম ভাবেই আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি। ফারাক্কা ব্রিজে আমাদের অনেকটা টাইমই চলে গেছে, তো যাই হোক এখন রাস্তা পুরো ক্লিয়ার। আর এই যে আমাদের এখন চলে আসলো থার্ড টোল, 18 মাইল টোল প্লাজা, যেখানে আমাদের লাগলো 140 টাকা। বোর্ডে লেখা দেখলাম এই জায়গাটা গৌড় মালদা। আর দেখো না রাস্তার ধারে কত আম গাছ। ইচ্ছে আছে ফেরার সময় মালদা থেকে আম নিয়ে যাব। এই আমরা এবার মালদা বাইপাস দিয়ে যাচ্ছি। 9:30 বেজে গেছে, আমাদের এবার একটু ব্রেকফাস্টও করে নিতে হবে। দেখি কোথায় দাঁড়ানো যায়। এই রাস্তা দিয়ে যেতে যেতে অনেক ছোট বড় ধাবাই রয়েছে, তো মালদার পরেই এই পরদেশি ধাবাটা চোখে পড়লো, তাই ভাবলাম এখানে ব্রেকফাস্ট সেরে নেওয়া যাক। ঘড়িতে বাজে এখন 9:54, আমরা এখন নিচ্ছি ব্রেকফাস্ট ব্রেক। এটা হচ্ছে রিনাউন্ড পরদেশি ধাবা। আর মাঝে আমরা টুকটাক খাওয়া দাওয়া করেছি গাড়িতে, একটু আধটু হীরক আর সুমন দাঁড়িয়েও ছিল। আমরা এখানে ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম। এই ধাবার তো অনেক নাম শুনেছি, তো চলো ভিতরে গিয়ে দেখি। এখন তো মোটামুটি ফাঁকাই রয়েছে, তো হীরক বলছে এখানে লাঞ্চের টাইমেই বেশি ভিড় হয়। কি কেন ডাকছো, কেন বসে বসে? কোথায় বসবি?
এখানে ব্রেকফাস্টের অপশন কিন্তু বেশি নেই, এখন তো দুটো অপশনই অ্যাভেলেবেল রয়েছে। এই পুরি সবজির প্লেট রয়েছে আর রয়েছে ব্রেড অমলেট, আর ব্রেড দেখি 4টে করেই দিয়েছে। ব্রেকফাস্ট করে আমরা আবার রওনা হয়ে গেছি। এখান থেকে দেখাচ্ছি আর ঘন্টা 5 কোনো সময় লাগবে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে আর কি। এখন দেখা যাক কতক্ষণ কি লাগে। আর যা ব্রেকফাস্ট করেছি তাতে মনে হচ্ছে না লাঞ্চের জন্য দাঁড়াতে হবে। সে যদি দরকার হয় একটু দাঁড়াবো। হ্যাঁ, একটু আধটু তো দাঁড়াতেই, হ্যাঁ একটু আধটু তো ব্রেক নিতেই হবে। কিন্তু এখন তো ভাবতে পারছি না, কারণ পেটটা ভরে গেছে। আমি আর ঐশী যদি একটা প্লেট নিতাম না আমাদের হয়ে যেত। মানে আমি তো 1.5খানা প্লেট খেয়ে। হ্যাঁ, ঐশী আর পারেনি, ওই জন্য পারলে আমারটাও আমি দিয়ে দিতাম। বিশ্বাস করো আমি বুঝতে পারিনি, এখন আর অত খেতে পারছি না। আসলে সুমনদের বাড়িতে এমন খাওয়া দাওয়া হয়েছে যে আর মানে ওখানে তো আমার ওজন বেড়েই গেছে। এখন দেখা যাক, এবারে যেখানে যেখানে যাচ্ছে একটু হাঁটা চলা করে ওজন কমাতে হবে আমার। এই আমাদের 4th টোল, গাজল টোল প্লাজা। এখানে আমাদের লাগলো 60 টাকা। লাইফে যা কিছু প্রথম হয় সবকিছুই মেমোরেবল হয়। হীরকের সাথে সাথে আমাদের সবারই এই ট্রিপটা মেমোরেবল হয়ে থাকবে। হীরকের তো ইচ্ছাই ছিল, তোমাদের বলেছিল যখন আমরা বহরমপুর যাচ্ছিলাম গাড়ি নিয়ে শিলিগুড়ি অবধি আসার, তবে তারপরের ইচ্ছেটা আর বলা হয়নি, কারণ সেটা হবে কি হবে না আমরা নিজেরাই বুঝতে পারিনি। কারণ এখন পিক সিজন, সব জায়গায় ভিড়। তাও হাতে সময় নিয়েই বেরিয়েছিলাম, যদি সুযোগ হয় তবে অবশ্যই আমাদের ইচ্ছে পূরণ করব। আর এই যে আমরা কিন্তু এখন রায়গঞ্জ বাইপাসের ওপর দিয়ে যাচ্ছি। ঘড়িতে বাজে এখন 11:15। রায়গঞ্জ বাইপাস কিন্তু কিছুদিন আগেই ওপেন হয়েছে। সব বাইপাসগুলো ওপেন হয়ে যায়, রাস্তা কিন্তু ভালোই স্মুথ। এই আমাদের 5th টোল, বাড়াই টোল প্লাজা, যেখানে আমাদের লাগলো 100 টাকা। এবার একটু তেল ভরে নিই। টোটাল দুদিনে 502 কিলোমিটার চলা হয়ে গেছে। এখানে 104 টাকা 46 পয়সা করে তেল। আর টোটাল আমার তেল নিলাম, ফুল ট্যাঙ্কি করলাম আর কি, 28.3 লিটার। আর এই যে আরো এখন আমাদের 179 কিলোমিটার জার্নি বাকি রয়েছে। বেলা এখন 12:30, আমরা পৌঁছালাম ডালখোলা। ডালখোলা থেকে একটু এগিয়ে গিয়েই রাস্তার দুধারে কৃষ্ণচূড়া, রাধাচূড়া আর জারুল গাছের সমাহার। কি ভালো লাগছে এই রাস্তাটা। সুরজপুর টোল প্লাজা, এটা আমাদের 6th টোল, আর এখানে লাগছে আমাদের 100 টাকা। এই রাস্তাটার পুরোটাই দেখছি এইরকম গাছে ভরে রয়েছে, তবে এখানে বেশিরভাগই চোখে পড়ছে জারুল গাছ। আর এই গাছের পার্পেল কালারের ফুলগুলো কি ভালো লাগছে। ঘড়িতে বাজে 1:00। এখন আমরা এসে পৌঁছালাম কিষানগঞ্জ। কিষানগঞ্জ বাইপাস ঢোকার আগে একটু ট্রাফিকে পড়েছিলাম, কিন্তু এখন আমরা আবার বাইপাস ধরে নিয়েছি, এই বাইপাস দিয়ে যাচ্ছি। আর এই ব্রিজের নিচেই কিন্তু পুরো কিষানগঞ্জ সিটি। ট্রেনে যখন যাতায়াত করি তখন এই কিষানগঞ্জ স্টেশনটা আসলেই আমাদের শান্তি লাগে, মনে হয় যেন আর কিছুক্ষণের অপেক্ষা। এখনো কিন্তু আমাদের সেই একই রকম মনে হচ্ছে। 409 কিলোমিটার জার্নির মধ্যে আমরা অনেকটা পথই এখন চলে এসেছি, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। আর আমাদের এখন 100 কিলোমিটার জার্নি বাকি রয়েছে। আমরা নিয়েছি এখন একটা ছোট্ট বিরতি। একটানা গাড়ি চালানোর পর একটুখানি ব্রেক নিয়ে আমরা আবার রওনা হয়ে গেলাম আমাদের গন্তব্যের দিকে। আর এই দেখো, বোর্ডে দার্জিলিং গ্যাংটক লেখা দেখে ওম ঐশীর মুখে হাসি। মনে করছে আরেকটু পরেই বুঝি পাহাড় দেখতে পাবে। তবে পাহাড় এখন দেখতে না পেলেও এই রাস্তার দুধারে চা বাগান কিন্তু শুরু হয়ে গেছে। আর এই যে আজকে জার্নির আমাদের 7 নম্বর টোল, এখানেও আমাদের কিন্তু 100 টাকা লাগলো।
তবে হ্যাঁ, তোমাদের বলে রাখি আমরা কিন্তু এখন শিলিগুড়ি অবধি যাচ্ছি না, ইসলামপুর বাইপাস হয়ে আমরা এখন যাচ্ছি ফুলবাড়ির দিকে। এই আমরা এসে এখন পৌঁছালাম ফুলবাড়ি। ফুলবাড়ি থেকে বাদিকের রাস্তা ধরে ইউ টার্ন নিয়ে আমরা এখন ওদিকটায় চলে যাব। ইউ টার্ন নিয়ে রাস্তার এদিকে এসে আমরা আবার বাদিকের রাস্তা ধরবো, আর এই রাস্তায় কিন্তু সোজা চলে গেছে গাজলডোবা। গাজলডোবা এখান থেকে আর মাত্র 18 কিলোমিটার। গাজলডোবার রাস্তা ধরে বেশ কিছুটা এগিয়ে আসার পর কিছুটা রাস্তা খুবই খারাপ রয়েছে। রাস্তায় কাজ চলার জন্য রাস্তা এবড়ো খেবড়ো আর ধুলো তো রয়েছে। আর এই যে আমাদের রাস্তার পাশ দিয়েই চলেছে ডুয়ার্সের দিকে ট্রেন। গাজলডোবারও কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর। গাজলডোবাকেও কিন্তু গেটওয়ে অফ ডুয়ার্স বলা হয়। আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে আর মাত্র 11 কিলোমিটার জার্নি করতে হবে। আর যেতে যেতে বাদিকে তাকিয়ে দেখলাম যে এখান দিয়ে কিন্তু তিস্তা নদী বয়ে যায়, যদিও এখন শুকনোই রয়েছে। আর এই যে আমরা এখন গাজলডোবার বৈকুণ্ঠপুর ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। ঘড়িতে বাজে এখন 3:20। আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনের খুব কাছাকাছি চলে এসেছি। আর এই যে ফেমাস গাজলডোবা ব্রিজ। এছাড়াও গাজলডোবা বিখ্যাত কিন্তু তিস্তা ব্যারেজের জন্য। এই যে আমরা তিস্তা ব্যারেজের কাছাকাছিও চলে এসেছি। জায়গাটা ঢুকেই বুঝলাম বেশ জমজমাট। আজকে আরো রবিবার, স্থানীয় মানুষদেরও যেমন ভিড় রয়েছে, আর গরমের ছুটিতে বহু পর্যটকদেরও আগমন ঘটেছে। এই রাস্তাটা দিয়ে যেতে যেতে দেখতে পেলাম দূরে জঙ্গল আর হালকা পাহাড়ও দেখা যাচ্ছে। ওয়েদারটা ক্লিয়ার নয় বলে পাহাড়টা এখনো স্পষ্ট নয় আমাদের কাছে, কিন্তু ওই হালকা পাহাড় দেখেই আমাদের মন যেন আরো ভালো হয়ে গেল। এতটা জার্নি করে যে আসলাম, সব ক্লান্তি যেন দূর হয়ে গেল। বাজে এখন 3:30। আমরা এসে পৌঁছালাম গাজলডোবাতে, গাজলডোবার ইউথ হোস্টেলে। আমাদের কিন্তু আগে থেকে কোনো বুকিং করা নেই, তো হীরক আর সুমন এখন গিয়ে কথা বলছে। মনে হচ্ছে রুম পেয়ে যাব। ইউথ হোস্টেলে যারা রয়েছে কর্মকর্তারা, তারা এখন লাঞ্চ করছে, তাই আমাদের 2 মিনিট দাঁড়িয়ে যেতে বলল। তাই আমি একটু বাইরেটা ঘুরে দেখছি। চলো, হীরক ডাকছে, এখন ভেতরে গিয়ে দেখি কি ব্যাপার। রুম পেয়ে গেছি, আর খালি মোটামুটি রয়েছে। হীরক বলেইছিল রুম পেয়ে যাব, এটা নিয়ে কোনো চাপ নেই। হীরক বলেছিল যদি এদিকে আসি তো গাজলডোবাতেই থাকবো আর ইউথ হোস্টেলে থাকবো। এখানে আরো অপশন রয়েছে, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা প্রপার্টি রয়েছে, 2-1টা দেখলাম। এখানে থাকার জায়গাও রয়েছে, কিন্তু হীরকের এখানেই থাকার ইচ্ছে ছিল। আর ভীষণ ভালো প্রপার্টিটা, লোকেশনটাও ভীষণ ভালো। এইদিকে ব্রিজটা রয়েছে, এখন অতটা বুঝতে পারছো না, তো পরে সব তোমাদেরকে ভালো করে দেখাবো। একটু এখন ওরাও রুম টুমগুলো আমাদের ঠিকঠাক করে দিক, আর আমরাও লাগেজগুলো নিয়ে আসি, তারপর দেখাচ্ছি ভালো করে। আমাদের রুম ফার্স্ট ফ্লোরে, আর আমরা 2টো রুম নিয়েছি। 2টো রুমই একদম সেম। আমাদের রুম নাম্বার 114। রুমটা বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। রুমে ঢুকেই ডান দিকে রয়েছে টিভি, আর এইদিকেই রয়েছে একটা আলমারি, তার পাশে ছোট একটা টেবিল। আর এই রুমটা কিন্তু ডাবল বেডরুম। আর বেডের বাদিকটাতেই রয়েছে ড্রেসিং টেবিল, স্টাডি টেবিল, বেডের সাইড টেবিলও রয়েছে দুদিকেই। আর ওইদিকে রয়েছে বারান্দা, আর বারান্দার আগেই রয়েছে এরকম একটা বসার জন্য চেয়ার টেবিল। আর বারান্দা যাওয়ার ডান দিকেই রয়েছে হচ্ছে বাথরুম। বাথরুমও কিন্তু বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, আর বাথরুমটা ওয়েস্টার্ন স্টাইল। বাথরুমে গিজার রয়েছে, আর বাথরুমে জলের ফোর্সও কিন্তু ভালোই।
আর বারান্দায় তো কিছুক্ষণ আগেই গেছিলাম, তাও একবার তোমাদেরকে দেখাই। বারান্দাটাও কিন্তু বেশ বড়, আর বারান্দা থেকে ভিউটা জাস্ট এই রকম। চটপট করে আমরা এখন ফ্রেশ হয়ে নিয়েছি আর নিচে চলে এসেছি ডাইনিং এ, একটু খাওয়া দাওয়া করে নেব এখন। আমরা এখন একটু এগ ফ্রাইড রাইস নিয়ে নিয়েছি, সাদা ভাতও নিয়েছি, পাতলা করে মুসুরির ডাল রয়েছে এখানে, আলু ভাজা আর পাঁপড় ভাজা। হাত মুখ ধুয়ে আমরা চলে এলাম এখন খাওয়া দাওয়া লাঞ্চ করতে। এখন বাজে হচ্ছে বিকেল 4:30। ওই জন্য তো আমি খাওয়া দাওয়াই বলছিলাম, আর লাঞ্চ কথাটা বলছিলাম না। ওই অল্প অল্প করে সবাই একটু খেয়ে নেওয়া হচ্ছে, পেটে কিছু দেওয়ার জন্যে আর কি, আবার রাত্রে যা খাওয়াবে হবে। এখন ওই জন্য ভাত, ডাল আর আলু ভাজা, পাঁপড় খাচ্ছে সুমন আর ঐশী, আর আমরা খালি একটু আমিও আর হিরক নিয়েছি ফ্রাইড রাইস। আমি নুডলস বলেছিলাম কিন্তু এখন হবে না বললো। ঠিক আছে, যা আছে তাই দাও বাবা। এখানে তরকারি পাতি অনেক রকম তরকারি ছিল, অ্যাভেলেবেল ছিল, কিন্তু আমরা এখন কিচ্ছুই নিলাম না, একদম সিম্পলি নিলাম, যেই সবেমাত্র এতটা জার্নি করে এসেছি। খাওয়া দাওয়া করে নিয়ে এখন আমরা বের হয়েছি একটু এই তিস্তা ব্যারেজটা ঘুরবো বলে। একদম ইউথ হোস্টেল থেকে হাঁটা পথে রয়েছে, তাই ভাবলাম একটু ঘুরে নিয়ে তারপর একদম ঘরে ঢুকবো। ওই যে ইউথ হোস্টেল আমরা যেখানে রয়েছি আর কি, আর এই রাস্তাটা দিয়েই আমরা হেঁটে আসলাম। আর হেঁটে এসেই এই যে গাজলডোবা ব্রিজে যাওয়ার রাস্তা, আর তিস্তা ব্যারেজ যেতে গেলে কিন্তু আরেকটু ওদিকটায় যেতে হবে। তো আমরা এখন আর তিস্তা ব্যারেজের দিকে যাচ্ছি না, আমরা এখন গাজলডোবা ব্রিজের ওখানটাতেই একটু ঘুরে নিই। ব্রিজের দিকটায় ঘুরবো তো বললাম, আর আমরা হাঁটাও দিয়ে দিয়েছি ব্রিজের দিকে, কিন্তু আজকে যা ভিড় এখানে দেখছি। আর জানো তো, পিছন দিকটায় ঘুরে তাকাতেই হালকা পাহাড় দেখতে পেলাম। যাই হোক, এখন সামনের দিকেই এগিয়ে যাই। আজকে ওই যে বললাম না, লোকাল লোকজনেরও প্রচুর ভিড় হয়েছে। আর হিরক এখানে আমাদের হালকা যে পাহাড় দেখা যাচ্ছে সেটাই দেখাচ্ছিল। না, আজকে আর ভালো মতো এখানে ঘোরা যাবে না, ফটোও তোলা যাবে না। তো কাল সকাল সকাল একবার এখানে আসব, একটু ব্রিজের এদিক ওদিক ঘুরে নিই, তারপর আবার ইউথ হোস্টেলে ফিরে যাব। রুমে কিন্তু অনেকক্ষণই চলে এসেছিলাম, এখন বাজে সন্ধে 6:45। পাহাড় এখন ভালো মতো দেখেই উঠতে পারিনি, কিন্তু মনটা এখন কফি কফি করছে, তাই আমি আর ওম এখন খাবো একটু কফি। হিরকরা কেউই এখন আর চা খাবে না, তাই আমি আর ওমই এখন একটু কফি এনজয় করি। অনেকক্ষণ রুমের মধ্যে গল্প করছিলাম, তারপরে এই বারান্দাটায় আসলাম। ওয়েদারটা কিন্তু খুব প্লেজেন্ট, কারণ চারিদিকে এত গাছপালা, তো বেশ ভালো লাগছে। আর অনেক দূরে পাহাড়ের গায়ে সেই আলো টিমটিম করছে, আমরা দেখলাম। খুবই ক্যামেরায় আসছে না, আমরাই দেখলাম খুব কষ্ট করে। এই 10টা নাগাদ আমরা আবার ডিনার করব, আর ডিনারের ব্যাপারটা তোমাদের সাথে এখন শেয়ার করছি না। ডিনারে আমরা রুটি আর আলু পটলের তরকারি নিয়েছি। তো চলো, বহরমপুর থেকে গাজলডোবার জার্নির ব্লগ এখানেই শেষ করি। কাল আবার আমাদের নতুন জার্নি শুরু হবে, আবার নতুন ডেস্টিনেশন, এই সব কিছুই আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, সবার সাথে শেয়ার করো, আর অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও, ওখানে সমস্ত কিছুর ডিটেলস দেওয়া আছে। খুব তাড়াতাড়ি আবার নেক্সট এপিসোড নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, টাটা।